পাকিস্তান উত্তেজনা তুঙ্গে, যুদ্ধের শঙ্কা নেই বলছেন দুই দেশের বিশ্লেষকরা। কক্সবাজারে জাতিসংঘকে নিরাপদ করিডোর দিতে নীতিগত সম্মতি বাংলাদেশে। টাকা আদায়ের নিলামে এস আলম গ্রুপের সম্পত্তি, ক্রেতা না পেলে মামলা করবে ইসলামী ব্যাংক। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ ২১ সংবাদে, সাথে আছি সোনিয়া স্নিগ্ধা। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়াও সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21 ইটিভি চ্যানেলে। কূটনৈতিক বিরোধ বাড়ার পাশাপাশি অশান্ত হয়ে উঠছে ভারত পাকিস্তান সীমান্ত পরিস্থিতি। পরপর ৩ রাত নিয়ন্ত্রণ রেখায় চলছে পাল্টাপাল্টি গোলাগুলি। পেহেলগামের ঘটনায় জবাব কঠিন হবে এমন হুঁশিয়ারি দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর হামলার সঙ্গে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করে ভারতের যে কোনো পদক্ষেপের যথাযথ জবাব দেওয়ার হুমকি দিয়েছে ইসলামাবাদও। আফসানা নীলার ডেস্ক রিপোর্ট। পেহেলগামে হামলার জেরে ভারত আর পাকিস্তানের মধ্যে উত্তেজনা বেড়েই চলছে। কাশ্মীর সীমান্তে নিয়ন্ত্রণ রেখায় তৃতীয় দিনের মতো দুই দেশের সেনাদের মধ্যে পাল্টাপাল্টি গোলাগুলির ঘটনা ঘটেছে। অশান্ত হয়ে উঠেছে সীমান্তের চারপাশ। ভারতীয় সেনাবাহিনীর দাবি, পাকিস্তান সেনাবাহিনীর চৌকিগুলো থেকে তুতমারি গলি ও রামপুর সেক্টরের বিপরীতে অবস্থিত এলাকাগুলোতে গুলিবর্ষণ হয়। জবাবে পাল্টা গুলি ছোড়ে ভারতীয় সেনারা। এর আগে শুক্রবার ও বৃহস্পতিবার রাতে নিয়ন্ত্রণ রেখায় দুই দেশের সেনাদের মধ্যে গুলি বিনিময় ঘটে। এদিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আবারও বলেছেন, পেহেলগামে হামলাকারীদের কঠোরতম জবাব দেয়া হবে। আর ঘটনার তদন্ত চেয়েছে পাকিস্তান। তবে এরই মধ্যে চলছে দুই দেশের কূটনৈতিক বিরোধ। সিন্ধু পানি চুক্তি বাতিল, ভিসা বাতিল, দূতাবাস থেকে কূটনীতিকদের প্রত্যাহার এবং একমাত্র বাণিজ্য পথ ওয়াঘা আটারি সীমান্ত বন্ধ করে দেওয়ার পদক্ষেপ নিয়েছে ভারত। অন্যদিকে সিন্ধু পানি চুক্তি বাতিল নিয়ে পাকিস্তান পাল্টা হুঁশিয়ারি দিয়ে বলেছে, পানি আটকে দেওয়ার যে কোনো পদক্ষেপ যুদ্ধের ঘোষণা হিসেবে গণ্য হবে। এদিকে হঠাৎ করেই পাকিস্তান শাসিত কাশ্মীরের ঝিলম নদীতে পানি প্রবাহ বেড়ে বন্যা দেখা দিয়েছে। এই বন্যার জন্য ভারতকে দায়ী করেছে আজাদ কাশ্মীরের রাজধানী মুজাফফরাবাদের জেলা প্রশাসন। আফসানা নীলা, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন। ভারত পাকিস্তানের মাঝে চলমান ঘটনায় সামরিক অস্থিরতা চললেও যুদ্ধের আশঙ্কা দেখছেন না পাকিস্তান ও ভারতীয় বিশ্লেষকরা। তবে ভারতীয় বিশ্লেষক মনে করেন, এখনই মোক্ষম সময় পাকিস্তানকে উচিত শিক্ষা দেওয়ার। বিপরীতে পাকিস্তান চায় শান্তি। বিস্তারিত জানাচ্ছেন নাহিদ সিরাজি নিম্মি। ভারত শাসিত কাশ্মীরে সন্ত্রাসী হামলায় ২৬ পর্যটক নিহত হওয়ার জেরে গত কয়েকদিন ধরে প্রতিবেশী দুই দেশ ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনার পারদ এখন তুঙ্গে। একদিকে ভারত হামলার জন্য সরাসরি পাকিস্তানকে দায়ী করে নানা পদক্ষেপ নিচ্ছে, পাকিস্তানও পাল্টা পদক্ষেপে পিছিয়ে নেই। বিশ্লেষকরা সামরিক অস্থিরতা চলমান থাকার কথা বললেও এই মুহূর্তে সরাসরি কোনো যুদ্ধ বেঁধে যাওয়ার আশঙ্কা করছেন না। ছোটখাটো সীমান্ত সংঘর্ষ হচ্ছে ঠিকই, কিন্তু বড় আকারে এখনো যুদ্ধের কোনো সম্ভাবনা, সেই ধরনের ঘোষিত কোনো যুদ্ধের সম্ভাবনা নেই। আমি মনে করি না কোনো যুদ্ধ হবে, তবে আমি বিশ্বাস করি সীমিত পরিসরে সংঘাত ঘটবে। ভারতীয় বিশ্লেষকের দাবি, তাদের পক্ষ থেকে এমন সন্ত্রাসী হামলার প্রমাণ পাকিস্তানের কাছে আগে একাধিকবার উপস্থাপন করা হয়েছে। তারপরেও কোনো পদক্ষেপ না নেয়ায় এখনই পাকিস্তানকে উচিত শিক্ষা দেওয়ার সময় মন্তব্য তার। ভারত সরকার যেটা বলছে যে আমরা অন্তত ৮০টি ডোসিয়ার মানে প্রমাণপত্র সমেত, নথি সমেত পাকিস্তানকে দিয়েছি, কিন্তু সেগুলোকে পাকিস্তান অস্বীকার করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি প্রকাশ্যে একটি জনসভায় বলেছেন যে যারা এই ঘটনার সঙ্গে যুক্ত তাদেরকে খুঁজে বের করে এনে এবং তাদের যারা পেছন নেপথ্য থেকে সমর্থন করছে তাদের আমরা এমন উচিত শিক্ষা দেবো
তারা সারা জীবন সেটা মনে রাখবে। এদিকে পাকিস্তানি এই বিশ্লেষক বলছেন, আগের ঘটনার প্রেক্ষাপট বিবেচনা করলে ভারত ফলস ফ্ল্যাগ অপারেশন চালিয়ে আন্তর্জাতিক মহলের দৃষ্টি আকর্ষণ করতে নিজেই এই পরিস্থিতি সৃষ্টি করছে। ভারতীয়রা চায় যুক্তরাষ্ট্র কেবল ভারতের সাথে বন্ধুত্ব করবে, কিন্তু মনে রাখতে হবে আমেরিকানরা এই অঞ্চলে তাদের নিজস্ব জাতীয় স্বার্থ খুঁজছে। এই সকল ফলস ফ্ল্যাগ অপারেশনগুলো পরিচালিত হচ্ছে কেবল আন্তর্জাতিক দৃষ্টি আকর্ষণ করার জন্য। গেল 22 এপ্রিল বিকেলে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামের বৈশরণ উপত্যকায় পর্যটকদের উপর সন্ত্রাসী হামলা চালিয়ে দায় স্বীকার করে পাকিস্তান ভিত্তিক সন্ত্রাসী সংগঠন লস্কর-ই তৈয়বার স্থানীয় শাখা দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট। নাহিদ সিরাজি নিম্মি, 21 টেলিভিশন, ঢাকা। মিয়ানমারের রাখাইনে মানবিক সহায়তা পৌঁছে দিতে জাতিসংঘকে নিরাপদ করিডোর দিতে শর্ত সাপেক্ষে নীতিগতভাবে সম্মত হয়েছে বাংলাদেশ। কেবল শর্ত পালন করলেই মিলবে সহযোগিতা, জানালেন পররাষ্ট্র উপদেষ্টা। এদিকে ভারত পাকিস্তান চলমান উত্তেজনা প্রশমনে দুই দেশ চাইলে মধ্যস্থতার ভূমিকা পালন করতে পারে বাংলাদেশ। বিস্তারিত আকবর হোসেন সুমনের রিপোর্টে। সম্প্রতি কাতারে আর্থনার শীর্ষ সম্মেলনে যোগ দিয়ে দেশে ফিরে সাংবাদিকদের মুখোমুখি হন পররাষ্ট্র উপদেষ্টা। কোনো না কোনো ধরনের যোগাযোগ আমরা অফিসিয়াল যোগাযোগ অবশ্যই করতে পারি না একটা নন স্টেট সেক্টরের সাথে, কিন্তু কোনো ধরনের একেবারে বিচ্ছিন্ন সম্পূর্ণ থাকবো আমরা চাইলেও বিচ্ছিন্ন থাকতে পারবো না। সম্মেলন প্রসঙ্গের বাইরে ভারত পাকিস্তান চলমান উত্তেজনায় প্রভাব এবং বন্ধু প্রতিম দেশ হিসেবে বাংলাদেশের ভূমিকা তুলে ধরেন উপদেষ্টা। ভারত পাকিস্তান দুই দেশের সাথে আমাদের সুসম্পর্ক বিদ্যমান। আমরা চাইবো যে তারা আলাপ আলোচনার মাধ্যমে তাদের সমস্যার সমাধান করে ফেলুক। আমরা ইতিমধ্যে দেখেছি যে মধ্যস্থতার প্রস্তাব দু একটি দেশের কাছ থেকে এসেছে। যেভাবেই হোক, মধ্যস্থতার মাধ্যমে হোক অথবা দ্বিপক্ষীয় আলাপ আলোচনার মাধ্যমে হোক, আমরা চাই যে উত্তেজনা প্রশমিত হোক এবং শান্তি বজায় থাকুক। আমি মনে করি না যে এই মুহূর্তে আমাদের মধ্যস্থতার কোনো ভূমিকা নেওয়ার চেষ্টা করা উচিত। আমরা চাইবো যে তারা নিজেরাই সমস্যা করে ফেলুক। তারা যদি আমাদের সহায়তা চায় যে আপনারা মধ্যস্থতা করুন, তাহলে হয়তো আমরা যাবো, কিন্তু তার আগে আমরা আগ বাড়িয়ে এটা কিছু করতে চাই না। জাতিসংঘের প্রস্তাবে রাখাইনে মানবিক করিডোর দেওয়ার বিষয়ে নীতিগত সম্মতির কথা জানান তিনি। আমি এটুকু আপনাদেরকে বলতে পারি, নীতিগতভাবে আমরা এটা সম্মত, কারণ এটা হিউম্যানিটেরিয়ান একটা প্যাসেজ হবে, কিন্তু এটার আমাদের কিছু শর্তাবলী আছে, সেগুলি আমি ডিটেলস এখন যাচ্ছি না। সেই শর্তাবলী যদি পালিত হয় আমরা এটা অবশ্যই কোঅপারেট করবো, ইউএনের তত্ত্বাবধানে অবশ্যই। রোহিঙ্গা প্রত্যাবাসন বিষয়টি বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট বলেই মিয়ানমারের সঙ্গে যোগাযোগে গুরুত্ব দিচ্ছে বাংলাদেশ। মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘাত তো আমাদের স্বার্থের সাথে সংশ্লিষ্ট। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। এসালমের কাছ থেকে ঋণের অর্থ আদায়ের সর্বাত্মক আইনি প্রক্রিয়া শুরু করেছে ইসলামী ব্যাংকের চট্টগ্রামের খাতুনগঞ্জ শাখা। ইতিমধ্যে এসালম গ্রুপের চিনিকল সহ প্রায় 11 একর বন্ধকি সম্পত্তি নিলামে তোলা হয়েছে। নিলামে উপযুক্ত ক্রেতা পাওয়া না গেলে অর্থ আদায়ে আদালতে মামলা করার কথাও বলছে ব্যাংক কর্তৃপক্ষ। চট্টগ্রাম থেকে হাসান ফেরদৌসের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট, ক্যামেরায় ছিলেন বিপ্লব মজুমদার। ফ্যাসিস্ট আওয়ামী সরকারের আমলে সুবিধাভোগী এসালমের বিরুদ্ধে প্রতারণা, বিদেশে অর্থ পাচার, মানি লন্ডারিং সহ বিভিন্ন অনিয়মের অভিযোগ রয়েছে ব্যাংক ঋণ নিয়ে সেসব পরিশোধ না করারও। ইসলামী ব্যাংকের খাতুনগঞ্জ কর্পোরেট শাখা থেকে এসালম রিফাইন্ড সুগার ইন্ডাস্ট্রিজ লিমিটেড সহ বিভিন্ন প্রতিষ্ঠানের নামে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মোহাম্মদ আবদুল্লাহ হাসান এবং ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ সাইফুল আলম এই ঋণ নেন। ব্যাংকের পাওনা প্রায় 10,000 কোটি টাকা আদায়ে উদ্যোগ নিয়েছে কর্তৃপক্ষ। ব্যাংক কর্তৃপক্ষ বলছেন 2025 সালের 24 মার্চ পর্যন্ত লভ্যাংশ সহ খেলাপি বিনিয়োগ বাবদ পাওনা 9,948 কোটি 42,70,000 টাকা। ঋণ গ্রহণকালে মর্টগেজ রাখা চট্টগ্রামের কর্ণফুলীর পাথরঘাটার ইসানগর মৌজার 10.93% জায়গা সহ এর উপর থাকা কারখানা, গুদাম ও ভবন নিলামে তোলা হচ্ছে। এই বিনিয়োগের টাকা আদায়ের জন্য মূলত আমরা সর্বাত্মক আইনি প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। তারই অংশ হিসেবে আমার কাছে রক্ষিত যে সমস্ত মর্টগেজ প্রপার্টিগুলো আছে সেগুলো নিলামের জন্য আমরা অর্থনীতি আইন আদালত অনুযায়ী পত্রিকায় আমরা বিজ্ঞপ্তি প্রকাশ করেছি। আগামী 14 মে নিলামের দরপত্র গ্রহণ করা হবে। এতে যোগ্য প্রতিষ্ঠান পাওয়া না গেলে আইন অনুযায়ী এসালম গ্রুপের বিরুদ্ধে অর্থ ঋণ আদালতে মামলা করা হবে। আগ্রহী ক্রেতা পেলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে, অন্যথায় আমরা সরাসরি অর্থ ঋণ আদালত নিয়ে
আদালতে মামলা দায়ের করব। এর আগে দুর্নীতি দমন কমিশনের দায়ের করা মামলায় বুধবার 159.15 একর জমি এবং 17 এপ্রিল এস আলমের 1360টি ব্যাংক হিসাবে থাকা 2619 কোটি 7,16,000 টাকা জব্দের আদেশ দেয় ঢাকার সিএমএম আদালত। ফিরোজ হোসেন, 21 টেলিভিশন। নিচ্ছি সংবাদ বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য সংবাদের সাথে আরও থাকবে। মালয়েশিয়ায় কর্মী পাঠাতে আর্থিক কেলেঙ্কারি, 27 আগস্টের মধ্যে নিতে হবে আইনি পদক্ষেপ। আবারও আমন্ত্রণ 21 সংবাদে। সংসদ ছাড়া সংবিধান সংস্কার করা সম্ভব না বলে মন্তব্য করেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি। জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে আলোচনা শেষে কথা বলেন তিনি। এদিকে রাজনৈতিক দলের পাশাপাশি সাধারণ জনগণ যেন পার্লামেন্টে প্রতিনিধিত্বমূলক অংশগ্রহণ করতে পারে তার আহ্বান জানান জাতীয় সমাজতান্ত্রিক দলের সাধারণ সম্পাদক শহীদুদ্দিন মাহমুদ স্বপন। খালিদ ইবনে মিজানের রিপোর্ট। জাতীয় সংসদ ভবনের এলডি হলে জাতীয় ঐকমত্য কমিশনের সাথে পৃথক পৃথক বৈঠক করে গণসংহতি আন্দোলন ও জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির নেতারা। বৈঠকের আগে কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ ঐক্যের মূল চেতনাকে ধারণ করে এগিয়ে যেতে হবে বলে মন্তব্য করেন। দীর্ঘদিন ধরে বাংলাদেশে যে পুঞ্জীভূত সংকট তা মোকাবেলা করার একটি চেষ্টা, শুধুমাত্র এই সংস্কার কমিশনের প্রতিবেদনগুলোর বাস্তবায়নই যথেষ্ট নয়, সেজন্য দরকার একটি গণতান্ত্রিক রাষ্ট্রের কাঠামো তৈরি করা। এই ঐক্য বজায় রেখে এই ঐক্যের যে মূল চেতনা সেটাকে ধারণ করে আমাদেরকে অগ্রসর হতে হবে। জনগণের রায় নিতে সংস্কার সভার উপর জোর দেন জোনায়েদ সাকি। একই সঙ্গে বলেন সংসদ ছাড়া সংবিধান বদলানো যাবে না। যত বেশি ঐক্যমত্য হবে এবং যেসব বিষয়ে ঐক্যমত্য হবে সেইটাকে আমরা জাতীয় সনদ কিংবা জুলাই চার্টার হিসেবে সনদ হিসেবে আমরা গ্রহণ করার জন্য বলেছি। জনগণের ম্যান্ডেট নিয়ে এই সংস্কারগুলো বাস্তবায়ন করা দরকার। বিকালে বৈঠক শেষে জাতীয় সমাজতান্ত্রিক দলের সাধারণ সম্পাদক শহীদুদ্দিন মাহমুদ স্বপন বলেন সংবিধান সংস্কারে সংসদে রাজনৈতিক দলের পাশাপাশি সাধারণ জনগণের প্রতিনিধি থাকা জরুরি। আমরা এভাবে সংজ্ঞায়িত করতে চাই যে রাজনৈতিক দল নয়, শুধু বাংলাদেশের শ্রম কর্ম পেশার মানুষ যারা সমাজ শক্তি, সাংবাদিক, পেশাজীবী, বুদ্ধিজীবী যারা রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব করে না, সেই সমস্ত মানুষদের ক্ষমতার অংশীদারিত্ব, নীতি প্রণয়ন, সিদ্ধান্ত গ্রহণ এবং বাস্তবায়নে তাদের ভূমিকা রাখবার সুযোগ করে দেওয়ার জন্য পার্লামেন্টের উচ্চকক্ষে তাদের প্রতিনিধিত্ব দাবি করছি এবং এর মধ্য দিয়ে এটিকে আমরা অংশীদারিত্বের গণতন্ত্র মনে করি। সংবিধান সংস্কারে নির্বাচনের উপর জোর দেয় দুটি দলই। খালিদ ইবনে মিজান, 21 টেলিভিশন, ঢাকা। মালয়েশিয়ায় যেতে না পারা 17,777 জনের টাকা ফেরত দেয়া ও দোষীদের বিরুদ্ধে আইনগত কী পদক্ষেপ গ্রহণ করা হয়েছে তা 27 আগস্টের মধ্যে জানানোর নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি ফাহমিদা কাদের ও মুবিনা হকের বেঞ্চ এ আদেশ দেন। এর আগে সকালে মালয়েশিয়ায় শ্রমিক পাঠানোর নামে 20,000 কোটি টাকা হাতিয়ে নেওয়ার ঘটনায় হাইকোর্টের রিপোর্ট দাখিল করে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। এতে 17,777 জন কর্মীর মালয়েশিয়ায় না যেতে পারার জন্য রিক্রুটিং এজেন্সি দায়বদ্ধ বলে উল্লেখ করা হয়। গত বছর দেশের ইতিহাসে মালয়েশিয়ায় কর্মী পাঠানো নিয়ে বড় ধরনের এই আর্থিক কেলেঙ্কারির খবর সামনে আনে গণমাধ্যম। পরে এই বিষয়ে হাইকোর্টে রিট করেন আইনজীবী তানভীর আহমেদ। যেই সকল বিষয়গুলা নিয়ে যে তাদেরকে পাঠানো, অর্থাৎ সরকার এই রিপোর্টে আরেকটা জিনিস বলছে যে সরকার অলরেডি ইনিশিয়েটিভ নিচ্ছে যে মালয়েশিয়া কিভাবে পাঠানো যায়, অর্থাৎ এই যারা ভুক্তভোগী আছে তো তাদেরকে পাঠিয়েছে কিনা অথবা না পাঠালে তাদের টাকাগুলো ফেরত দিয়েছে কিনা এবং রিক্রুটিং এজেন্সি যেগুলো দায়বদ্ধ তাদের বিরুদ্ধে কী কী ব্যবস্থা নেয় সুনির্দিষ্টভাবে আগামী 27 আগস্ট রিপোর্ট দিতে বলা হয়েছে। শেষ করছি 21 সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। ভারত পাকিস্তান উত্তেজনা তুঙ্গে, যুদ্ধের শঙ্কা নেই বলছেন দুই দেশের বিশ্লেষকরা। কক্সবাজারে জাতিসংঘকে নিরাপদ করিডোর দিতে নীতিগত সম্মতি বাংলাদেশের। টাকা আদায়ের নিলামে এস আলম গ্রুপের সম্পত্তি ক্রেতা না পেলে মামলা করবে ইসলামী ব্যাংক।
সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়াও সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21TV চ্যানেলে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ রাত 11টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।